মেহেদী হাসান মিরাজ ভুলটা কি বললেন এটা আমি বুঝতে পারছি না। তিনি তো ঠিকই বলেছেন। ও আচ্ছা, মেহেদী হাসান মিরাজ কি বলেছেন এটা বোধহয় একটু মনে করে দেওয়া দরকার। শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর 2-1 হেরেছে বাংলাদেশ। কালকে রাতে তৃতীয় ম্যাচ হয়েছে, এটা তো আপনারা জানেন। তিনি অনেক কথার মধ্যে একটা কথা বলেছেন যে এই দলটা তরুণ, এদেরকে একটু সময় দিতে হবে, সময় দিলে এই দলটাও একসময় খুব ভালো খেলবে। তো আমি দেখলাম যে কালকে রাতে এই কথাটা বলার পরে মিরাজকে নিয়ে আমাদের যেটা হয় আর কি, আমাদের বলতে কি সারা পৃথিবী এখন এরকম হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ট্রোলিংয়ের জায়গা হয়ে গেছে। যে কোনো কথা নিয়েই ট্রোলিং হয়, এটা নিয়েও খুব ট্রোল হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে মিরাজ এখানে ভুলটা কি বললেন। মিরাজ যদি তরুণ দল বলে থাকেন কথাটা ঠিক। কেউ কেউ বলছেন হ্যাঁ মিরাজ তো খেলে প্রায় 9 বছর, লিটন দাস খেলে প্রায় 10 বছর, মুস্তাফিজ খেলে 10 বছর। এবং যাদের নাম বলা হচ্ছে মুস্তাফিজ কিছুটা হলেও মুস্তাফিজের ছায়া। লিটন দাস ওয়ানডে দলেই বাদ পড়ে গেছেন প্রথম ম্যাচের পরে, মিরাজ ক্যাপ্টেন হয়েছেন। এর বাইরে এই দলে কিন্তু সত্যিকার অর্থেই একটা তরুণ দল। তরুণ দল কিন্তু সবসময় মানে, এবং একজন আমি দেখলাম কে একজন বলেছেন, আমি জানি না যে এরকম জনগণের কথা নিয়ে এত প্রভাবিত হওয়া উচিত কিনা, কিন্তু আমি এটা পালসটা বোঝার জন্য উল্লেখ করছি যে এই সিরিজে কাদের ডেবু হয়েছে, এরা মাত্র নতুন। নতুন তো শুধুমাত্র ডেবু হলেই হয় না, যাদের এক্সপিরিয়েন্স 6 মাস, 1 বছর, 1.5 বছর, এর সঙ্গে যদি আমি ম্যাচের সংখ্যা চিন্তা করি তখন আপনি বুঝবেন যে কে অভিজ্ঞ কে অনভিজ্ঞ। সেই হিসাবে বাংলাদেশের এই ওয়ানডে দলটা অবশ্যই একটা পালাবদলের ভিতর দিয়ে যাচ্ছে। এই দলটা অবশ্যই তরুণ। আপনাদের মনে থাকতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান খুব আলোচিত হয়েছিল, আমিও ভিডিওতে বলেছি যে বাংলাদেশ 20 বছর এবং 331 ম্যাচ পর পঞ্চপাণ্ডব যাদেরকে আমরা বলতাম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ একজনও নাই। এইটাই আমি মনে করি একটা বড় প্রমাণ বাংলাদেশ দলের যে একটা পালাবদল এবং এই দলটা যে তরুণ। সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ঘটেছে, ইংল্যান্ডের ক্ষেত্রে ঘটেছে, ইন্ডিয়ার ক্ষেত্রেও ঘটেছে। আমি অন্য দেশের উদাহরণে যাব না কারণ এটা শেষ হবে না। আমি যাদের সঙ্গে বাংলাদেশ সিরিজটা হারলো সেই শ্রীলঙ্কার উদাহরণটা দিতে চাই। এবং আমি যদি একটা কথা বলি আপনার কানে লাগতে পারে, সেটা হচ্ছে আমি বলবো বাংলাদেশ এই সিরিজে বেশ ভালো করেছে। বাংলাদেশ 2-1 সিরিজ হেরেছে, শেষ পর্যন্ত বলে না জো জিতা ওহি সিকান্দার, যে জিতেছে সেই জিতেছে, বাংলাদেশ হেরেছে এটাই শেষ কথা। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ 2-1 হেরেছে মানে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ 1 উইকেটে 100 থেকে 5 রানে 7 উইকেট হারিয়ে 8 উইকেটে 105 রানে পরিণত হয়েছে। এটা ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। কিন্তু ক্রিকেটে কিন্তু এই জাতীয় কলাপস খুব প্রতিদিন ঘটবে না, কিন্তু এমন না যে এটা বাংলাদেশের প্রথম হয়েছে। 2 থেকে 8 পর্যন্ত ওই রানের অঙ্কটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে কম। আমি আজকে দেখছিলাম যে ওয়ানডেতে এরকম 10 রান 11 রানে 7 উইকেট 8 উইকেট কতবার পড়েছে। অনেক বড় বড় দল আছে এখানে, ইংল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, এগুলো কিন্তু ক্রিকেটে হয়। আমি এটা এই কারণে বলছি যে প্রথম ম্যাচটা কিন্তু 243 রান করেছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ যখন 1 উইকেটে 100, বাংলাদেশ কিন্তু অন কোর্স অফ উইন ছিল, জয়ের পথে ছিল। অন এ ডিফারেন্ট ডে আরেকটা দিনে হয়তো বাংলাদেশের এই কলাপসটা হবে না, সেদিন বাংলাদেশ এই ম্যাচটা জিতে যাবে। জিতে গেলে কি হতো, বাংলাদেশের সিরিজ জিতে যেত। আমি জানি ক্রিকেটে যদি কিন্তু এসব কথা বলা উচিত, কিন্তু আপনি সামগ্রিক পারফরমেন্সটা যদি দেখেন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ আমি বলবো যথেষ্ট ভালো খেলেছে 2 কারণে। প্রথম কারণ শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে 4 নম্বর, বাংলাদেশ 10 নম্বর। আমি কালকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে একটা উইকেট পড়ার পর জয়াসুরিয়াকে আমি লাফিয়ে উঠতে দেখলাম। এই দৃশ্যটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ এই কারণে যে জয়াসুরিয়াদের সময়ে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেত না। হ্যাঁ, 2006-এ বাংলাদেশ একবার শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তো ওই ম্যাচের আগের একটা ছোট্ট মজার ঘটনা বলে আমি আবার পঞ্চপাণ্ডব একটু ফিরব। সেই ম্যাচের আগে বগুড়াতে ম্যাচের আগের দিন প্র্যাকটিস হচ্ছে, তখন তো আর এত কড়াকড়ি নেই শ্রীলঙ্কার প্র্যাকটিসে। আমি জয়বর্ধনের পেছনে দাঁড়িয়ে আছি, জয়াসুরিয়া জয়বর্ধন 2টা চেয়ারে বসে আছেন। তা আমাকে জয়াসুরিয়া কথায় কথায় জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ এই পর্যন্ত বড় কোন দলকে হারিয়েছে। তো বাংলাদেশ তখন পর্যন্ত হারিয়েছে আসলে 3টা বড় দল বলা যায়। আমি বললাম 1999 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান, বললো ওটা বাদ দাও, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইন্ডিয়াকে হারিয়েছে 2004-এ, 2005-এ কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তখন দুজনে হেসে বললো শ্রীলঙ্কাকে তো তোমরা হারাতে পারোনি। হ্যাঁ হ্যাঁ হারাতে পারিনি, কিন্তু হারাবে একদিন হয়তো। তো দুজন আমাকে বললেন যে এটা কথাটা জয়বর্ধনে বলেছিলেন
যে আমাদের তোমরা হারাতে পারবে না, কারণ হচ্ছে কি আমরা একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? বলো 2003 বিশ্বকাপে আমরা কেনিয়ার কাছে হেরে গিয়েছিলাম, আমরা কেনিয়াকে খুব লাইটলি নিয়েছিলাম। সেদিনই আমরা পুরো দল মিলে প্রতিজ্ঞা করি আর কোনো দলকে কখনো আমরা হালকাভাবে নেব না। তাহলে হালকাভাবে না নিলে কি কোনো তোমরা হারতে পারো না? না, হালকাভাবে না নিলে আমাদেরকে হারানো কঠিন। এটা নিয়তির নির্মম পরিহাস বলতে একটা কথা আছে না, এটা তাই। নিয়তি নির্মম পরিহাস হলো পরদিন শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে যায়। তো আমি এই কথাটা এই কারণে বললাম, ওই হারটা ছিল একটা অঘটন, বড় অঘটন। এখন কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে জয়টা বাংলাদেশের আপনি অঘটন মনে করেন না। তো এইটাকে যদি আপনি মনে না করেন যে বাংলাদেশ ক্রিকেট কিছুটা হলেও এগিয়েছে, তাহলে আর কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি আপনাদের বারবার একটা কথা বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলছে, সারা দেশে ক্রিকেট যেভাবে চলছে, আমাদের জাতীয় দলের ব্যবস্থাপনা যেরকম হওয়া উচিত, আমাদের পাইপলাইনে যেরকম প্লেয়ার থাকা উচিত, সেগুলোর ভিতরে অনেক সমস্যা। সেগুলো নিয়ে আপনারা কথা বলেন, সেগুলো নিয়ে বিসিবির উপর চাপ প্রয়োগ করেন, যেটা আমি প্রতিনিয়ত আমার ভিডিওতে করি, আমার লেখাতে করি। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। মিরাজ এই কথাটা বলেছে বলে মিরাজের পেছনে লেগে যাওয়া যাবে না, মিরাজকে ট্রল করা যাবে না। ট্রল আমি এমনভাবে বলছি যে নির্দেশ দিচ্ছি তা না, এটা বলতে পারেন যে আমার একটা মত, যেটা করা উচিত হবে না। এখন বাংলাদেশ এই দলটাকে সময় দিলে কীরকম দল হতে পারে এটা বলে আমি শেষ করব। বাংলাদেশ আসলে কেমন ছিল ওয়ানডেতে? বাংলাদেশের ওয়ানডেতে আমি দুইটা ফেজ বলবো। দুইটা ফেজ ছিল বাংলাদেশের, আমি স্বর্ণযুগ যদি নাও বলি, খুব ভালো সময়। প্রথমটা শুরু হয়েছিল 2015 সালে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেললো। দেশে আসার পরে পরপর পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো। এটা অবিশ্বাস্য ছিল ওই সময়। এরপরে বাংলাদেশ 2016-তে এশিয়া কাপের ফাইনাল খেললো। 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2016-র এশিয়া কাপ ফাইনালটি কিন্তু টি20 ছিল। তারপরে আমি জাস্ট বোঝাচ্ছি যে যেহেতু সাদা বলের ক্রিকেট। 18-র এশিয়া কাপের ফাইনাল খেললো। ওই ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে খুবই হার্ডফোর্ড ম্যাচ ছিল। লিটনের একটা দুর্দান্ত সেঞ্চুরি ছিল। বাংলাদেশ জিতেও যেতে পারতো, মানে 3 উইকেটে মনে হয় ইন্ডিয়া জিতেছিল। তো এই অংশটা যদি আমি বলি, 2019-এর বিশ্বকাপ দিয়ে আমি বলবো যে এই অধ্যায়ের পুরোপুরি সমাপ্তি ঘটলো, বাংলাদেশ জাতা করল। এরপরে দ্বিতীয় আরেকটা পর্যায় শুরু হয়েছিল 2021 থেকে। তামিম ইকবাল ক্যাপ্টেন হওয়ার পরেই সম্ভবত 2021, এখানে যদি আমি একটু দেখে বলি যে 2020 থেকে 2022 যদি বলি, এটা অবিশ্বাস্য রেকর্ড দেখবেন আপনি। বাংলাদেশ 8টা ওয়ানডে সিরিজের ভিতরে 7টা ওয়ানডে সিরিজ জিতেছিল 2020 থেকে 2022। আমি সময়টা মনে রাখতে বলি। ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এই দলগুলোর বিপক্ষেও জয় ছিল, এমন না শুধু জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, এগুলো আমি বলছি না। এবং বাংলাদেশ 2023-এর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে ওয়ার্ল্ড সুপার লিগ নামে একটা লিগ হতো, যে ওইটা ছিল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং। বাংলাদেশ থার্ড হয়ে, আবার খেয়াল করতে বলি, বাংলাদেশ পয়েন্ট তালিকার 3য় স্থানে থেকে 2023-এর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। 2023-এর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, যেটা আশা ছিল, মনে হয়েছিল যে বাংলাদেশের খুব বড় একটা সুযোগ, সেই অনুযায়ী তারা পারফর্ম করতে পারেনি, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে। এরপর থেকে ওয়ানডেতে একটা খুব খারাপ সময় যাচ্ছে, এবং এটার সঙ্গে অবশ্যই ওই 5 জনের চলে যাওয়াটা সম্পর্কিত। যে কারণে আমি বলি, শ্রীলঙ্কার ইতিহাসটা মনে রাখুন। শ্রীলঙ্কা 96 থেকে 2011-15 ওই সময়টা একটা দীর্ঘ সময় ওয়ানডে ওয়ান অফ দ্য, কি বলবো, পরাক্রান্ত শক্তি ছিল। সেই শ্রীলঙ্কা মাঝে কিন্তু লম্বা সময় 10 বছর 12 বছর সেই অর্থে ওয়ানডেতে বড় কোনো শক্তি হিসেবে পরিগণিত হয় নাই। বাংলাদেশও তাদেরকে একাধিকবার হারিয়েছে। এগুলা মনে রেখে আমি বলবো যে এই দলটাকে সমর্থন করুন। সমর্থন করা মানে তো মাঠে তো জানেই আপনারা, তাড়ি দেনই, কিন্তু একটা দল একটা ম্যাচ হারলে, একটা সিরিজ হারলে, বা ক্যাপ্টেন যদি বলে আমাদের একটু সময় লাগবে, এই জিনিসটাকে আমি মনে করি সবসময় নেগেটিভ অর্থে দেখা উচিত না। আমার এই বক্তব্যটার জন্যই আমি আসলে এই ওয়ানডে সিরিজের পরে আবার এই ভিডিওটা করলাম। তা আমার ধারণা, আমার কথাগুলো শুনলে আপনারা আমার সঙ্গে হয়তো একমত হবেন। এটার কোনো বাধ্যবাধকতা নাই, আপনি একমত নাও হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।